আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সকলকে এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের এই বায়োলজি লাইভ ক্লাসে। আশা করি সকলে অনেক ভালো রয়েছো। আজকে আমাদের ক্লাস জীববিজ্ঞান অধ্যায় 4 জীবনী শক্তির পার্ট 2। সবাই নিজেদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যাতে আমরা সবাই একসাথে ক্লাসটি করতে পারি। আমাদের সাথে শিক্ষক হিসেবে আছেন ফারিহা তাহসিন সাবা আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা শিক্ষার্থীরা আছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 4 জীবনী শক্তি চ্যাপ্টারটা। এই অধ্যায়ের পর্ব একটা অলরেডি আমি পড়িয়ে ফেলছি, যেটা হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি। তো এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে দুইটা টপিকগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন। তো গত ক্লাসে তোমরা অনেকেই ছিলে, তো গত ক্লাসের উপর বেস করে আমি তোমাদের কাছে শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক? এই টপিকটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, তারপর এখানে বিভিন্ন রকমের প্রভাবক রয়েছে, বাহ্যিক বা অভ্যন্তরীণ প্রভাবক, এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব, এগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেইটার বেসে এই প্রশ্নটা তোমাদের কাছে রেখেছি। তো দেখি যে এটার আনসার কে কে করতে পারো। ভেরি গুড, সবাই দেখতেছি সঠিক উত্তরটাই দিচ্ছে। এটার সঠিক উত্তরটা হচ্ছে পটাশিয়াম। বা কি? এই পটাশিয়ামটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। বাকি যে তিনটা আছে সেগুলো হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। বাহ্যিক আর অভ্যন্তরীণ ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো, যে অভ্যন্তরীণ কেন, কারণ এই পটাশিয়ামটা তোমাদের না, মানে উদ্ভিদের দেহের ভেতরেই থাকে এবং সেটা সালোক সংশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করে। সো দ্যাটস ওয়াই এই পটাশিয়ামটা হচ্ছে সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমরা অনেক ভালো আইডিয়া আছে তোমাদের। তো আমি আজকে শ্বসনে চলে যাচ্ছি ডিরেক্ট। তো শ্বসন জিনিসটা কি? শ্বসন, যেটা ইংলিশ হচ্ছে রেসপিরেশন। হ্যাঁ, শ্বসনটা কি? আমরা যে জীবন ধারণ করতেছি, প্রাণী বা উদ্ভিদ যেই হোক, তো আমাদের জীবন ধারণের জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের কাজ করতে হয়। যেমন ধরো আমরা চলাফেরা করতেছি, আমাদের চলনের জন্য একটা শক্তির প্রয়োজন। আবার আমাদের দেহে বিভিন্ন রকমের খাদ্যের ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটা পূরণের জন্য কিন্তু শক্তির প্রয়োজন। এছাড়াও আমরা কি, আমাদের দেহে কোষ বিভাজন করতেছে, তো এই কোষ বিভাজনের জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয়, যার মাধ্যমে আমরা আমাদের দেহটা বৃদ্ধি পায়। এছাড়াও জননের ক্ষেত্রেও কিন্তু শক্তির প্রয়োজন হয়। তো এই সকল জৈবিক কাজগুলো আমাদের দেহে সুষ্ঠুভাবে করার জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে শক্তি। এখন এই শক্তিটার উৎস কিন্তু সূর্য। এখন এমন না যে এই সূর্যের দিকে গেলে কিন্তু আমরা সৌরশক্তিটা ডিরেক্ট অ্যাবজর্ব করতে পারবো, এরকমও কিন্তু না। এর মাঝে কিন্তু কিছু প্রসেস আছে। তো প্রসেসগুলোর ফার্স্ট স্টেপ হচ্ছে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণে কি হয়, সৌরশক্তিটাকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তো সেটা পরবর্তীতে উদ্ভিদ বা প্রাণী ইউজ করে নিজের শক্তি যোগানোর জন্য। তো এই শ্বসনে মূলত কি হয়, শ্বসনে আমাদের কোষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের শ্বসনিক বস্তু সঞ্চিত অবস্থায় থাকে। শ্বসনিক বস্তু বলতে কি বোঝায়? দাঁড়াও, শ্বসনিক বস্তু হচ্ছে আমাদের যে কোষ বা সেল যেটা আছে, সেই সেলের মধ্যে থাকে বিভিন্ন রকমের শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু হচ্ছে মূলত আমাদের কোষে যেই খাদ্যগুলো সঞ্চিত আকারে থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের যৌগিক বস্তু, যেমন শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, প্রোটিন বা আমিষ, তারপরে স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড হতে পারে। এগুলো কি আমাদের কোষের মধ্যে সঞ্চিত আকারে থাকে। তো এখন এই সঞ্চিত আকারে যে খাদ্যগুলো রয়েছে, এগুলোকে কিন্তু ইউজ করার জন্য সরল অবস্থায় নিয়ে যেতে হয়।
এই জটিল অবস্থায় কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে না। তো এই শর্করা আমিষ বা স্নেহকে আমরা সরল একটা অবস্থায় নিয়ে গিয়ে শক্তি উৎপন্ন করতে পারি, এই প্রসেসিংটাই হচ্ছে মূলত শ্বসন। তো এই শ্বসনটা মূলত কোথায় ঘটে? শ্বসনটা ঘটে হচ্ছে আমাদের কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে এরকম খাঁজ কাটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে আমরা জেনেছিলাম অধ্যায় 2-তে। সেই অধ্যায়ে আমরা পড়েছিলাম কি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। তো এই মাইটোকন্ড্রিয়াই হচ্ছে মূলত আমাদের শ্বসনটা ঘটে, এছাড়াও সাইটোপ্লাজমেও ঘটে। তাহলে শ্বসনটা কোথায় ঘটে? শ্বসনটা ঘটে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে। তো যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে যে শ্বসন কাকে বলে, এটা প্রায় সময় জ্ঞানমূলক আসতে পারে। শ্বসন কাকে বলে? সেটার আনসার হবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে, এই টার্মটা একটু খেয়াল করো, যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষস্থ জটিল খাদ্য জারণের মাধ্যমে। কোষস্থ জটিল খাদ্য কোনগুলো? এই যে বললাম শর্করা, আমিষ বা স্নেহ, এগুলো কি অক্সিজেনের সাহায্যে জারিত হয়। তো এই কোষস্থ জটিল খাদ্যগুলো জারণের মাধ্যমে কি শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হয় এবং উপজাত হিসেবে কি কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। সেই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত কি শ্বসন। তো এই 5টা পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজিলি শ্বসনের একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করাতে পারবে। তো শ্বসনের ক্ষেত্রে শ্বসনটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার মতো। এখানে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটা কি? শ্বসনের শুরু হয় কিসের মাধ্যমে? গ্লুকোজের মাধ্যমে। আমি একটু অন্য কালার দিই, দাঁড়াও। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটা হচ্ছে সরল শর্করা বা গ্লুকোজ। এই গ্লুকোজটা কি হয়? গ্লুকোজটা তোমার বায়ুর থেকে অক্সিজেনটাকে গ্রহণ করে। অক্সিজেনটাকে গ্রহণ করে কি করে? বিভিন্ন এনজাইমের সহায়তায় উৎপন্ন করে হচ্ছে শক্তি। এটাই হচ্ছে আমাদের শ্বসনের মূল উদ্দেশ্য। শ্বসনের মূল উদ্দেশ্যই হচ্ছে এই শক্তিটা উৎপন্ন করা। তো এখানে উপজাত বলতে কি বোঝাচ্ছে? উপজাত হচ্ছে ধরো কোনো একটা বিক্রিয়া ঘটাতে চাচ্ছি, আমরা কোনো একটা জিনিস উৎপন্ন করার জন্য একটা বিক্রিয়া সংঘটিত করতেছি। তো বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পর যে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদটা, ওটার ছাড়াও আরো কিছু এক্সট্রা জিনিস উৎপন্ন হয় যেটা আমাদের দরকার নেই। তো ওগুলোকেই মূলত বলা হয় উপজাত বা বাই প্রোডাক্ট। তো এই শ্বসনে শক্তির পাশাপাশি কোনগুলো উপজাত হিসেবে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি। আচ্ছা, এখন আমি যে বিক্রিয়াটা লিখেছি সেই বিক্রিয়াটা কিন্তু তোমার সমতাকরণ করা নেই। সমতাকরণ করা নেই। তো সমতাকরণের জন্য তোমরা কি করবে? এই যে অক্সিজেন, অক্সিজেনের সাথে একটা 6, কার্বন ডাই অক্সাইডের সাথে একটা 6 এবং পানির সাথে একটা 6, তাহলেই সমতাকরণ হয়ে যাচ্ছে। এটা মনে রাখবে যে বিক্রিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয় 6 অণু করে, আর বাকি গ্লুকোজটা হচ্ছে 1 অণু। শক্তি কি পরিমাণ উৎপন্ন হয়? আচ্ছা, আমি এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে ঘটতেছে, তাই না? তো অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসনটা ঘটে সেই শ্বসনটাকে বলা হয় সবাত শ্বসন, যেটা ইংলিশ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। এই সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনটা ইম্পর্টেন্ট। এই অক্সিজেনের উপস্থিতিতে এই শ্বসনটা ঘটে বিধায় এটাকে বলা হয় সবাত শ্বসন। তো এই সবাত শ্বসনে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? আমরা সবাই জানি যে এই সবাত শ্বসনে 38 এটিপি উৎপন্ন হয়, বা যদি কিলো ক্যালোরিতে বলতে চাও তোমাদের বই আছে 686 কিলো ক্যালোরি। ঠিক আছে, যে 38 এটিপি বা 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় সবাত শ্বসনে। আচ্ছা, এখন এই গেল শ্বসন। এখন আসি যে এই 2 নাম্বার পয়েন্ট যেটা এখানে বলেছি কি অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে। তো এর উপর ভিত্তি করে কিন্তু শ্বসনকে কি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। তো শ্বসনের প্রকারভেদে যদি যাই, শ্বসনের প্রকারভেদ আমি অলরেডি বলছি যে একটা হচ্ছে সবাত শ্বসন, আরেকটা হচ্ছে অবাত শ্বসন। হ্যাঁ,
তো সবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। তো অক্সিজেনের প্রয়োজন হয় না মানে এই না যে অক্সিজেন থাকতেই পারবে না, অক্সিজেন উপস্থিত থাকলেও কিন্তু অবাত শ্বসন ঘটে, বাট ওই অক্সিজেনটা কি অবাত শ্বসনে ইউজ হয় না। বুঝাইতে পারছি ব্যাপারটা? মানে অক্সিজেনের উপস্থিতিতেও কিন্তু অবাত শ্বসন ঘটতে পারে, বাট এই অবাত শ্বসনের সময় কিন্তু এই অক্সিজেনটা ইউজ হয় না। এখন সবাত শ্বসন যেটা, সবাত শ্বসনে কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যেটার পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি। 686 কিলো ক্যালোরি উৎপন্ন হয় হচ্ছে সবাত শ্বসনে, আর অবাত শ্বসনে উৎপন্ন হয় হচ্ছে 56 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখন তোমরা নিজেরাই ধারণা করো যে কোথায় সবাত শ্বসন ঘটে আর কোথায় অবাত শ্বসন ঘটে। সবাত শ্বসন সেখানে ঘটে যেসব উদ্ভিদ বা প্রাণীর কোষে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, এবং যেসব উদ্ভিদের অনেক কোষের পরিমাণ বেশি, বিভিন্ন রকমের বিপাক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেসব উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে কিন্তু সবাত শ্বসন ঘটে। তো আমরা বলতে পারি কি উন্নত শ্রেণীর জীবে সবাত শ্বসন ঘটে, যেহেতু ওদের কোষ সংখ্যা বেশি এবং তাদের বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আর অবাত শ্বসনে যেহেতু শক্তির পরিমাণ কম, তো আমরা ধারণা করতে পারি যেসব কোষে আমাদের শক্তি কম দরকার সেসব কোষেই মূলত অবাত শ্বসন ঘটে থাকে। তো কোনগুলোতে আমাদের কম পরিমাণ শক্তির দরকার হয়, যেগুলোতে কোষের পরিমাণ কম, যেমন কি এককোষী যেসব উদ্ভিদ বা প্রাণী রয়েছে, যেমন ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া না বলে আমি নিম্ন শ্রেণীর কথাই বলি। নিম্ন শ্রেণীর মধ্যে রয়েছে কি ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, ইত্যাদির মধ্যে কি আমাদের অবাত শ্বসনটা ঘটে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে সমতাকরণ না করলে কি ভুল হবে কিনা। অবশ্যই ভুল হবে, তোমাদের অবশ্যই সমতাকরণ করতে হবে। সালোক সংশ্লেষণ শ্বসন যে বিক্রিয়া দুইটা আছে ওগুলোতে অবশ্যই সমতাকরণ করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমি সবাত শ্বসন আর অবাত শ্বসনের মধ্যে যে পার্থক্যটা সেটাকে বুঝাতে পেরেছি। তো এটা প্রায় সময় তোমাদের সিকিউ এর অনুধাবনমূলকে আসে যে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য করতে বলতে পারে। তো কি কি পার্থক্য পাইছি, এই যে এটা অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, এখানে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় যেটার পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি, আর অবাত শ্বসনে 56 কিলো ক্যালোরি, অর্থাৎ কম পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এরপর আরেকটা পার্থক্য কি পেলাম, সবাত শ্বসন ঘটে উন্নত শ্রেণীর জীবে এবং অবাত শ্বসন ঘটে নিম্ন শ্রেণীর জীবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সবাত শ্বসনে যে শ্বসনের শুরুটা কোথা থেকে হয়, গ্লুকোজ থেকে না। তো এখানে সবাত শ্বসনে যে গ্লুকোজের জারণটা হয় সেটা হচ্ছে গ্লুকোজের জারণ সম্পূর্ণ হয়, অর্থাৎ এই গ্লুকোজটা পুরোপুরি ভাবে জারিত হয়। কারণ কি এখানে অক্সিজেন থাকে, অক্সিজেন যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে কি ওখানে জারণ বিক্রিয়া ঘটতেছে। ধরো তোমার গ্লুকোজের সাথে অক্সিজেন আছে না, তো অক্সিজেনটার প্রভাবে কি গ্লুকোজটা জারিত হয়। তো এখানে যেহেতু অক্সিজেন আছে সেহেতু কি গ্লুকোজটা সম্পূর্ণভাবে জারিত হতে পারে, কিন্তু অবাত শ্বসনে কিন্তু গ্লুকোজটা সম্পূর্ণরূপে জারিত হতে পারে না, এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত অবাত শ্বসন আর সবাত শ্বসনের মধ্যে মেইন কিছু ডিফারেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মেইন ডিফারেন্স গুলো কি কি। এখন আমি ডিরেক্ট চলে যাচ্ছি সবাত শ্বসনে। সবাত শ্বসনে যদি বলতে চাই, সবাত শ্বসনে ফার্স্ট অফ অল অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেন ছাড়া কিন্তু এটা ঘটতে পারবে না। এবং শ্বসনিক বস্তু যেগুলো আছে, শ্বসনিক বস্তুর সংজ্ঞাটা আমি আগেও বলছি, শ্বসনিক বস্তু হচ্ছে তোমার কোষের মধ্যে যে যৌগিক পদার্থগুলো আছে যেগুলো শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয়, ওগুলো হচ্ছে শ্বসনিক বস্তু, সেগুলোর সম্পূর্ণ জারণ ঘটে। আর সবাত শ্বসনে উৎপাদক হচ্ছে তিনটা, সেগুলো কি কি, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। ঠিক আছে, তো সবাত শ্বসনের কি বলে ওটাকে, সবাত শ্বসনের যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াটা আমি ফার্স্টে লিখে দিয়েছি, যদিও তাও আবার লিখে দিই C6H12O6, যেটা হচ্ছে সরল শর্করা বা গ্লুকোজ, সেটা 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি। এক্ষেত্রে আচ্ছা এখানে 6 হবে, এগুলো মনে রাখ, এটা তো মনে রাখা খুবই ইজি যে যেগুলো আছে গ্লুকোজ ছাড়া বাকি সবগুলোর সাথে 6। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সবাত শ্বসনের ইকুয়েশনটা। এবং এখানে কি, এখানে কোন জিনিসটা থাকবে, এখানে থাকবে হচ্ছে এনজাইম। তোমাদের এসএসসি লেভেলে যে শ্বসন সম্পর্কে তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে সেখানে কিন্তু খুবই ছোট করে দেওয়া আছে, যে যত ছোট ভাবে পারা যায় তত ছোট করে দেওয়া আছে। এটা কিন্তু মাঝখানে আরো অনেক ধরনের বিক্রিয়া ঘটে, বিভিন্ন এনজাইমের সহায়তায় বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এত ডিটেলসে কিন্তু আমি যাব না, তোমাদের বই যা আছে সেগুলোই পড়াবো মেইনলি। আচ্ছা, এখন সবাত শ্বসনে কিন্তু চারটা স্টেপ থাকে, সেটা তোমরা সবাই জানো। চারটা স্টেপ কি কি? সবাত শ্বসনের ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। 2 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাসিটাইল CoA সৃষ্টি। অ্যাসিটাইল CoA মানে হচ্ছে অ্যাসিটাইল একটা কোএনজাইম। আর 3 নাম্বারটা হচ্ছে কি ক্রেবস চক্র। ক্রেবস চক্র, এই চক্রটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শ্বসনের জন্য। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে গিয়ে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বলতে পারি সংক্ষেপে। ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে সংক্ষেপে ইটিএস বলা যায়। এখন এই যে চারটা স্টেপ, এই চারটা স্টেপের মধ্যে প্রথম যে দুটো স্টেপ আছে, প্রথম দুটো স্টেপ হচ্ছে ঘটে কোষের সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস আর অ্যাসিটাইল CoA যে ধাপ দুটো আছে, এই দুটো ধাপ সাইটোপ্লাজমে ঘটে। এরপরে দুইটা স্টেপ যেগুলো হচ্ছে ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এগুলো ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তো এটা প্রায় সময় এমসিকিউতে আসে যে ক্রেবস চক্র কোথায় ঘটে বা ইটিএস কোথায় ঘটে, অথবা কি যে কোনো ভাবে প্রশ্ন করতে পারে। তো এরকম ধরনের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কি সঠিকভাবে আনসার করার চেষ্টা করবে। বুঝাতে পেরেছি একটু পর্যন্ত? একটু পর্যন্ত কারো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমি নেক্সট যেটা সেটা হচ্ছে অবাত শ্বসন। অবাত শ্বসনের কিছু কি বলে একটু বর্ণনা দিচ্ছে অবাত শ্বসনের। অবাত শ্বসনের ইংলিশ হচ্ছে কি অ্যানারোবিক রেসপিরেশন। যে শ্বসন প্রক্রিয়া কি অক্সিজেনের সাহায্য ছাড়াই ঘটতে পারে, সেটাকে মূলত বলা হয় অবাত শ্বসন। এমন না যে এটা অক্সিজেন অনুপস্থিতি থাকতে হবে, এরকম না, যে অক্সিজেন অনুপস্থিত বা উপস্থিত যে কোনো অবস্থাতে কিন্তু অবাত শ্বসন ঘটতে পারে। হ্যাঁ, আমাদের দেহে সবাত শ্বসন ঘটে, আমরা তো উচ্চ শ্রেণীর জীব, তাই না? তো আমাদের দেহে কিন্তু কোষের সংখ্যা কোটির চেয়েও বেশি। তো এতগুলো কোষের জন্য তো অবশ্যই বেশি পরিমাণ শক্তিরই প্রয়োজন। তো সেই হিসেবে কিন্তু আমাদের দেহে কি অবশ্যই সবাত শ্বসন ঘটবে। আর অবাত শ্বসন ঘটে যেগুলো ছোট এককোষী জীব রয়েছে, সেসব জীবের ক্ষেত্রে অবাত শ্বসন ঘটে থাকে। আচ্ছা, এরপর আছে কি শ্বসনিক বস্তুর কি আংশিকভাবে জারণ ঘটে। যেহেতু অক্সিজেনটা এক্ষেত্রে থাকে না, সেহেতু কি শ্বসনিক বস্তুটা পুরোপুরিভাবে জারিত হতে পারে না, আংশিকভাবে জারিত হয়। আর বিভিন্ন রকমের এনজাইমের সহায়তায় এই বিক্রিয়াটা ঘটে থাকে। তো উৎপাদক হিসেবে থাকে হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, সাথে খুবই ছোট পরিমাণ শক্তি। আচ্ছা, আমি বিক্রিয়াটা লিখে দেখাই কিভাবে কি হয়। বিক্রিয়াটা হচ্ছে C6H12O6 প্লাস, আচ্ছা না, এখানে কোনো অক্সিজেন থাকবে না, কিন্তু সবাত শ্বসনে আমি প্লাস অক্সিজেন দিয়েছিলাম, কিন্তু এখানে কোনো অক্সিজেন থাকবে না। এটা ডিরেক্ট জারিত হয়ে কি কি উৎপন্ন করবে, ইথাইল অ্যালকোহল। ইথানলের সংকেত কি C2H5OH। হ্যাঁ, আর এটাকে কিন্তু অন্যভাবেও লেখা যায় CH3CH2OH।
যে কোনোটাই কিন্তু কারেক্ট হবে, দুইটাই কিন্তু ইথানল বা ইথাইল অ্যালকোহলের সংকেত। তোমরা কি বলে কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়েছো, তো সেখানে এগুলো নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে, তো এটা সম্পর্কে জানো আশা করি সবাই। তো কি হয়, ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন দেখো এই যে ইথাইল অ্যালকোহল, এখানে কয়টা কার্বন? দুইটা কার্বন, এখানে একটা কার্বন। তো কিন্তু এখানে ফার্স্টে যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কে কিন্তু 6টা কার্বন। তো এখানে কিন্তু বুঝতে পারছি যে সমতাকরণ করা হয় না বিক্রিয়াটাতে। এখানে যদি 6টা কার্বন থাকে, এখানেও উৎপাদেও কিন্তু সব যোগ করে 6টা কার্বনই হওয়ার কথা। 6টা কার্বন করার জন্য কি করতে হবে? দেখো এখানে ইথানলের সাথে 2 গুণ করব, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে 2 গুণ করব। অর্থাৎ 1 অণু গ্লুকোজ থেকে আমরা 2 অণু ইথানল এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস খুবই অল্প পরিমাণ শক্তি পেয়ে থাকি। শক্তির অ্যামাউন্টটা কতটুকু? শক্তিটা হচ্ছে 56 কিলো ক্যালোরি বা 2 এটিপি। 2 এটিপি পরিমাণ শক্তি আমরা এই অবাত শ্বসনে পেয়ে থাকি, বা 56 কিলো ক্যালোরি। এখন বিক্রিয়াটা আশা করি বুঝতে পারছো। এছাড়াও কিন্তু অবাত শ্বসন আরো এক ধরনের ভাবে হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে C6H12O6। এটা ইথানল আর কার্বন ডাইঅক্সাইড না হয়ে উৎপন্ন করে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CHCOOH, এবং এখানে একটা কার্বনের হাত খালি আছে, সেখানে যুক্ত হবে একটা OH। এটা হচ্ছে কি অ্যাসিডের সংকেত, যেহেতু কি COOH বা কার্বক্সিল মূলকটা আছে, তো এই জন্য এটাকে বলা হয় কি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। দেখো এখানে কিন্তু কোনো প্রকার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। যদি গ্লুকোজ থেকে ডিরেক্ট ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র যখন ইথানল উৎপন্ন হবে তখনই উৎপন্ন হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে দেখো ল্যাকটিক অ্যাসিডের 3টা কার্বন, এখানে 6টা কার্বন। তো এটা সমতাকরণ করার জন্য কি করতে হবে? জাস্ট এখানে একটা 2 বসাই দিলে হবে। দেখো কার্বন হচ্ছে 3টা, তো 3 দুগুণ 6, কার্বনের হিসাবটা গেল। এরপর যদি হাইড্রোজেনের হিসাব করতে চাই, এমনিতে হাইড্রোজেন কয়টা? এখানে 3, 3, 4, 5, 6টা, তো 6 দুগুণে 12। এরপর আসে কি অক্সিজেন 6টা হতে হবে। দেখো এখানে অক্সিজেন কয়টা? 1, 2, 3, 3 দুগুণে 6টা, তাহলে কি আমাদের সমতাকরণ হয়ে গেছে। তো বুঝাইতে পারছি যে অবাত শ্বসনে হয় কি ইথানল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের অবাত শ্বসনের যে বেসিক ব্যাপারটা সেটা। এখন আমি চলে যাই সবাত শ্বসনের যে ফার্স্ট ধাপ, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস, এই যে স্টেপটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ ফর অবাত শ্বসন এবং সবাত শ্বসন। যে দুই ধরনের শ্বসনের ক্ষেত্রে কিন্তু এই গ্লাইকোলাইসিসটা ফার্স্ট স্টেপ। আমাদের সবাত শ্বসনে হচ্ছে 4টা স্টেপ, অবাত শ্বসনে 2টা স্টেপ। তো অবাত শ্বসন, সবাত শ্বসন যে কোনোটিরই প্রথম স্টেপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস ওয়ার্ডটা যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই, এই গ্লাইকো ওয়ার্ডটা হচ্ছে মূলত গ্লুকোজ থেকে আসছে। গ্লুকোজ আর লাইসিস মানে তো জানোই, লাইসিস মানে হচ্ছে ভাঙন। তো গ্লুকোজের ভাঙন যেই স্টেপে হয় সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। বুঝতে পারছো? অর্থাৎ আমরা বলতেই পারি এই স্টেপে গ্লুকোজের ভাঙন ঘটে, বা গ্লুকোজের জারণ ঘটে। তো এখন যদি বলি যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্লুকোজ যেটা, দেখো গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তো এটা কি উৎপন্ন করে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COCOOH। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। এবং সাথে কি উৎপন্ন করে? সাথে উৎপন্ন করে হচ্ছে 4টা এটিপি উৎপন্ন করে, 4টা এটিপি, এবং 2টা NADH2 উৎপন্ন করে, 2টা NADH2। আচ্ছা, এখানে লেখা আছে যে উৎপাদকগুলো, আমি এখানে আবার লিখছি।
দেখো এখানে যে 4টা এটিপি উৎপন্ন হয়েছে, এই 4টা এটিপি কিন্তু বিক্রিয়া শেষে থাকে না, অবশিষ্ট থাকে না। এর থেকে 2টা এটিপি মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়ে যায়? কারণ হচ্ছে তোমার যে গ্লাইকোলাইসিস স্টেপটা, এটা সংঘটিত করার জন্য কিন্তু কিছু শক্তির প্রয়োজন। তো এই 2 এটিপিটা মূলত গ্লাইকোলাইসিসটা সম্পূর্ণ করতে খরচ হয়ে যায়। তো আমরা বলতে পারি কি 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি মাইনাস হয়ে যায়, আলটিমেটলি থাকে হচ্ছে 2 অণু এটিপি। বুঝতে পারছো? আর থাকে হচ্ছে 2 অণু NADH2, 2 অণু NADH2। এটা কিন্তু NADPH2 না, NADH2, ঠিক আছে? NADPH2 যেটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, NADH2 হচ্ছে শুধুমাত্র শ্বসনের ক্ষেত্রে। বুঝতে পারছো? 2 অণু NADH2 উৎপন্ন হয় আর 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই যে ফার্স্টে বললাম 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই যে 2 অণু। 2 অণু কেন? এখানে 3টা কার্বন না, তো সমতাকরণ করার জন্য কি এখানে 2 গুণ করতে হবে, সেহেতু কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। আর এখানে অক্সিজেনের প্রয়োজন নেই, এই স্টেপে অক্সিজেনের প্রয়োজন নেই। কারণ কি? আমরা তো দেখতেই পাচ্ছি এখানে গ্লুকোজটা নিজে নিজে কি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড এবং এই এটিপি NADH2 এগুলো উৎপন্ন করতেছে। যেহেতু এটাতে অক্সিজেনের প্রয়োজন নেই, তো এটা অবাত শ্বসনেরও প্রথম স্টেপ, ঠিক আছে? এটা লিখলাম। আর কি এটা সাইটোপ্লাজমে ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউতে প্রায় সময় আসে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, তো সেক্ষেত্রে আনসার হবে গিয়ে কি গ্লাইকোলাইসিসে। তো বুঝতে পারছি একটু পর্যন্ত। এরপর চলে যায় অ্যাসিটাইল CoA সৃষ্টি। গ্লাইকোলাইসিসে কি কি পেয়েছিলাম? গ্লাইকোলাইসিসে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছিলাম না? 2 অণু পাইরুভিক অ্যাসিড বা CH3COCOH, 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইছি। এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা কি হবে? এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 2 অণু অ্যাসিটাইল CoA পাবো। অ্যাসিটাইল CoA এর সংকেত কি? অ্যাসিটাইল CoA হচ্ছে CH3CHO, 2 অণু অ্যাসিটাইল CoA পাবো। কিন্তু যখন তোমার 2 অণু কি বলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল CoA সৃষ্টি হবে, তখন কিন্তু আরো একটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কি এক অণু থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড। দেখো তোমরা সমতাকরণ করলে বুঝতে পারবে যে এখানে কি 6টা কার্বন না? তাহলে 6টা কার্বন হতে হলে এখানে দেখো অ্যাসিটাইল CoA তে 2টা কার্বন, তো 2 দুগুণে 4টা, আর এখানে হচ্ছে 2টা, তো 2 + 4 সমান হচ্ছে কি 6। তাহলে আমাদের সমতাকরণ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি অ্যাসিটাইল CoA তে 2 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। আচ্ছা, এর পাশাপাশি কি সৃষ্টি হয়? 2 অণু NADH2। এখন হয়তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তোমরা যদি বেশি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু এগুলো মনে রাখা কোনো ব্যাপার না। প্রথম স্টেপে কি কি উৎপন্ন হয়েছিল? প্রথম স্টেপে উৎপন্ন হয়েছিল 2 অণু এটিপি, 2 অণু NADH2 এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই স্টেপে সৃষ্টি হচ্ছে কি 2 অণু NADH2, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু অ্যাসিটাইল CoA। আর এই স্টেপটাও কিন্তু সাইটোপ্লাজমে ঘটে থাকে। কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, ক্রেবস চক্র। ক্রেবস চক্র যেটা, সেটা হচ্ছে সেটাতে মূলত কি ঘটে? আমরা যে অ্যাসিটাইল CoA টা পেয়েছিলাম অ্যাসিটাইল CoA সৃষ্টির স্টেপে, ওইটা কি মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে তোমার এগুলো উৎপন্ন করে। কি কি উৎপন্ন করে? 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং এটা 6 অণু না, এটা হচ্ছে 2 অণু হবে, 2 অণু GTP উৎপন্ন করে, ঠিক আছে? আর এটা হচ্ছে ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তোমাদেরকে আমি আরো পরে সুন্দর করে বোঝাবো। দেখো অ্যাসিটাইল CoA যেটা, অ্যাসিটাইল CoA, অ্যাসিটাইল CoA এটা ধরো একটা ক্রেবস চক্রে প্রবেশ করলো। ক্রেবস চক্রের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটে, তো ওই বিক্রিয়াগুলো তোমাদের এখানে স্কিপ করা হয়েছে। ক্রেবস সাইকেল, তো এই ক্রেবস সাইকেলের ফলে কি কি উৎপন্ন হয়?
এটা হচ্ছে আমি এক অণুর ক্ষেত্রে বলতেছি, এক অণু। হ্যাঁ, ওই সাইডে আরো একটা অণু আছে, ওইটা মানে পরবর্তীতে আমি বলতেছি, দাঁড়াও। এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি উৎপন্ন হয়? 3 অণু NaDH2। এছাড়া উৎপন্ন হয় কি? এক অণু FADH2 এবং এক অণু GTP। আচ্ছা, এই ক্রেবস চক্র যেটা, এটার নামটা কোত্থেকে আসছে সেটাও কিন্তু একটু জানা জরুরি। কিভাবে আসছে? একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হেনস ক্রেবস, স্যার হেনস ক্রেবস, যিনি হচ্ছেন একজন ইংলিশ বা ইংরেজ প্রাণ রসায়নবিদ। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে স্যার হেনস ক্রেবস কি ছিলেন? প্রাণ রসায়নবিদ ছিলেন, প্রাণ রসায়নবিদ ছিলেন এবং তিনি ছিলেন একজন ইংরেজ। তো এগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। যাই হোক, তো এখন আমরা কি একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি পেলাম? 3 অণু NaDH2, এক অণু FADH2 এবং এক অণু GTP পেলাম, এবং এর সাথে পেলাম হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ের জন্য। অ্যাসিটাইল কোয়ে কিন্তু 2 অণু সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তো একটার জন্য যদি এতটা উৎপন্ন হয়, দুইটার জন্য কি এগুলো দ্বিগুণ পরিমাণ উৎপন্ন হবে না? তো দুইটার জন্য কি হয় দেখো, এখানে লিখলাম 6 অণু NaDH2, একটা FADH2 থেকে কি 2 অণু FADH2, একটা GTP থেকে 2টা GTP। আর যেহেতু একটা থেকে 2টা কার্বন ডাই অক্সাইড, তাহলে 2টা থেকে 4টা কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক ইজি চ্যাপ্টার, যদি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো। আচ্ছা, তাহলে এটুকু পর্যন্ত গেল। এরপর আসি হচ্ছে আমাদের যে ইলেকট্রন প্রবাহ তন্ত্র যেটা, সেটা। ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে কি হয়, আমরা যে এতগুলো 3টা স্টেপের মধ্যে বিভিন্ন রকমের কোএনজাইম পেয়েছি, কোএনজাইমগুলো কি কি? NaDH2 পেয়েছি, FADH2 পেয়েছি, আবার GTP পেয়েছি। তো এগুলোকে কিন্তু এই অবস্থায় রাখলে হবে না, এগুলোকে আমাদের এটিপি তে কনভার্ট করতে হবে। এই এটিপি তে কনভার্ট করার প্রসেসটা হয় মূলত ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ETS এ। ঠিক আছে? তো ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা অনেক জটিল একটা প্রসেস, বাট তোমাদের বইয়ে খুবই ছোট করে দেওয়া আছে। তো এটাই জানো যে এই স্টেপে তোমাদের NaDH2, FADH2 আর GTP গুলো এটিপি তে পরিণত হয়। আর এক্ষেত্রে উৎপাদক হিসেবে কি কি থাকে? উৎপাদক হিসেবে থাকে হচ্ছে এটিপি। অবশ্যই এটিপি থাকবে, কারণ কি? কারণ এই NaDH2, FADH2, GTP গুলো এটিপি তে পরিণত হয়। এছাড়াও উৎপন্ন হয় পানি, একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, এবং এটা হচ্ছে প্রোটন। ঠিক আছে? এমন ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে প্রোটন কোন স্টেপে উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে 4টা স্টেপের অপশন দিয়ে দিল। অপশন আনসার হবে কি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্রেই মূলত প্রোটনটা উৎপন্ন হয়। ঠিক আছে? আর এই স্টেপটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে NaDH2 কি, FADH2 কি, GTP কি? এগুলোর ফুল ফর্ম হচ্ছে, NaDH2 টা জানো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা হচ্ছে বিজারিত অবস্থা। আর FADH2 এর ফুল ফর্ম হচ্ছে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর GTP এর ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। তোমরা আরো ডিটেইলসে জানতে চাইলে বা স্পেলিং সহ জানতে চাইলে গুগলে সার্চ দিতে পারো, গুগলে এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন রাখি তোমাদের কাছে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি? 4টা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে দেখি কে বলতে পারে। সবাই আনসার করতেছে সি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সি। আমি তোমাদেরকে বলছি হচ্ছে CH3COCOOH, CH3COCOOH, আমি তোমাদেরকে এটা বলছি। এটা আর এই যে সি অপশনে যেটা আছে সেই দুইটা কিন্তু সেম। এই যে কার্বন হচ্ছে 3টা, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 3, 4টা।
আর অক্সিজেন 3টা। তাহলে C3H4O3 এটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটা এমসিকিউতে আসতে পারে, আবার অনেক সময় কি জ্ঞানমূলকেও দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সবাই মনে রাখবে। আচ্ছা, এখন সবাত শোষণ প্রক্রিয়া যেটা তোমাদেরকে সাজেস্ট করব হচ্ছে আমাদের একটু এইটা মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখো, একটা গ্লুকোজ আসলো, মানে তোমাদের বইয়ে যে একটা সাইকেল আকারে দেওয়া আছে না একটা চক্র, ওই চক্রটাই মূলত এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আবার নিয়ে এসেছি। যে দেখো, ফার্স্ট আসলো কি গ্লুকোজ, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। হ্যাঁ, এটা গ্লাইকোলাইসিসে কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, যেটার সংকেত হচ্ছে C3H4O3। পাইরুভিক অ্যাসিড সৃষ্টির সময় কি উৎপন্ন করে, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। বুঝাতে পেরেছি? এটা তো আমি আগেও বলছি যে 4 অণু NADH2 উৎপন্ন করে এবং 2 অণু NADH2, 4 অণু এটিপি, 2 অণু NADH2। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটার জন্য 2 এটিপি খরচ হয়ে যায়। তার মানে আলটিমেটলি আমাদের আর বাকি থাকে কয়টা, 2 এটিপি। তার মানে কি বলতে পারি আমরা, গ্লাইকোলাইসিসে টোটাল এটিপি উৎপন্ন হয় 2 অণু। এখন গ্লাইকোলাইসিস গেল, গ্লাইকোলাইসিসের পর হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ের সময় দেখো প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিড থেকে এটা, এই পাইরুভিক অ্যাসিড থেকে এটা। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় এটা থেকে একটা কার্বন ডাই অক্সাইড চলে যায় আর এটা থেকে একটা কার্বন ডাই অক্সাইড চলে যায়, অর্থাৎ আমরা অ্যাসিটাইল কো এ তে 2 অণু কার্বন ডাই অক্সাইড পেয়ে থাকি। হ্যাঁ, এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে অ্যাসিটাইল কো এ তে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আনসার হবে 2 অণু। এছাড়াও কি উৎপন্ন হয়, 2 অণু NADH2 উৎপন্ন হয়। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 2 অণু করে NADH2 উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাসিটাইল কোয়ে স্টেপটা। তাহলে গ্লাইকোলাইসিস গেল, অ্যাসিটাইল কোয়ে গেল, এখন আসে কি ক্রেবস চক্র। অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রে প্রবেশ করলো। ক্রেবস চক্রে প্রবেশ করে কি কি উৎপন্ন করলো, 3 অণু NADH2, 1 অণু GTP, 1 অণু FADH2। তো এখানে যে ঘটনা ঘটবে নিচেরটা তো কিন্তু সেম ঘটনাটাই ঘটবে, সেম পরিমাণ NADH2, FADH2, GTP উৎপন্ন হবে। তো সব মিলিয়ে কি, এরপর সেটা ইলেকট্রন, আচ্ছা এছাড়াও কি উৎপন্ন করবে, 2 অণু করে কার্বন ডাই অক্সাইড, প্রতিটা থেকে 2 অণু করে কার্বন ডাই অক্সাইড, তার মানে টোটাল কি 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো ক্রেবস চক্রে কি, তাহলে যদি এমসিকিউতে আসে যে ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আনসার হবে 4 অণু কার্বন ডাই অক্সাইড। এখন দেখো, অ্যাসিটাইল কোয়েতে উৎপন্ন হয়েছে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর ক্রেবস চক্রে উৎপন্ন হয়েছে 4 অণু কার্বন ডাই অক্সাইড, তাইলে আলটিমেটলি কয় অণু, 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমরা ইকুয়েশন লেখার সময় কি 6CO2 লিখেছি না, তো এইভাবেই মূলত এই 6CO2 টা আসে। তো ফাইনালি কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, পানি, 38 এটিপি এবং তাপ শক্তি। আচ্ছা, এখন তোমাদের এটিপির যে 38টা হয়েছে সেটার একটা ক্যালকুলেশন আছে। তো ক্যালকুলেশনটা আমি তোমাদের এখন করে দেখাচ্ছি। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এটিপির যে ক্যালকুলেশনটা, এটিপি এর ক্যালকুলেশন সেটা একটু করে দেখাই। দেখো, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আমি পুরোটা লিখতেছি না, আমি স্টেপ 1 লিখি। স্টেপ 1 এ যেটা হয়, স্টেপ 1 এ কি হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু NADPH2 উৎপন্ন হয়। কিন্তু 4 অণু এটিপি উৎপন্ন হলেও ওখান থেকে 2 অণু খরচ হয়ে যায় না, তো 2 অণু খরচ হয়ে যাওয়ার ফলে আমাদের বাকি থাকে হচ্ছে 2 অণু এটিপি আর
2 অণু NADH2। হ্যাঁ, এখন একটা জিনিস তোমাদের জানতে হবে, আমি সেটা এখানে একটু অন্য কালি দিয়ে লিখি। দেখো, একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এক অণু NADH2 থেকে পাওয়া যায় 3 অণু ATP। এক অণু FADH2 থেকে পাওয়া যায় 2 অণু ATP এবং এক অণু GTP থেকে পাওয়া যায় 1 অণু GTP। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই প্রসেসটা কোথায় ঘটে? ওই যে ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা, সেখানে ঘটে এই প্রসেসটা, যে NADH2 থেকে ATP তৈরি করে, FADH2 থেকে ATP এবং GTP থেকে সরি এখানে ATP হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখো। এখন দেখো 2 অণু ATP, 2 অণু ATP মানে কি? 2 অণু ATP। আর 2 অণু NADH2 মানে কি? এক অণু NADH2 যদি 3 অণু ATP সমান হয়, তাহলে 2 অণু NADH2 হবে কি? 2 গুণ 3। বুঝতে পারছো? 2 গুণ 3, তার মানে কি? এটা সমান হচ্ছে 6 ATP। তাহলে টোটাল নিট উৎপন্ন কি হচ্ছে? দাঁড়াও, আচ্ছা, টোটাল নিট কি পরিমাণ ATP উৎপন্ন হচ্ছে? 2 + 6 অর্থাৎ 8 ATP। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসে। এখন আসো অ্যাসিটাইল CoA তে, স্টেপ 2। স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে আমাদের 2 অণু NADH2 উৎপন্ন হয়। এখানে কিন্তু কোনো ATP উৎপন্ন হয় না, 2 অণু NADH2 অর্থাৎ 2 গুণ 3 ATP মানে কি? 6 ATP। অর্থাৎ অ্যাসিটাইল CoA তে 6 ATP উৎপন্ন হয়। তাহলে আমাদের টোটাল 38 ATP এর মধ্যে 14 ATP উৎপন্ন হয়ে গেছে। এখন স্টেপ 3 যেটা হচ্ছে গিয়ে কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কিভাবে? এখানে আমরা দেখেছি যে কয় অণু NADH2 উৎপন্ন হয়? 6 অণু NADH2 উৎপন্ন হয়, 2 অণু FADH2 উৎপন্ন হয় এবং 2 অণু GTP উৎপন্ন হয়। হ্যাঁ, এখন 6 অণু NADH2 কে যদি আমি ATP তে কনভার্ট করতে চাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 18 ATP। আর FADH2 কে যদি আমি ATP তে নিতে চাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? এই যে এখানে থেকে দেখো, 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 2 ATP অর্থাৎ 4 ATP। আর 1 অণু GTP সমান 1 অণু ATP, তার মানে 2 অণু GTP সমান 2 গুণ 1 ATP অর্থাৎ 2 অণু ATP। এখন দেখো ক্রেবস চক্রে কয় অণু ATP উৎপন্ন হচ্ছে? টোটাল 18, 4, 2 অর্থাৎ 24 ATP। এখন তোমরা যোগ করে দেখো, 8 + 6 + 24 সব মিলিয়ে কত আসে? সব মিলিয়ে হচ্ছে আমাদের 38 ATP আমরা পেয়ে গেলাম। বুঝাতে পেরেছি? আচ্ছা, সবাত শ্বসনে মূলত কিন্তু কি বলে, গ্লাইকোলাইসিসে তোমার 4 অণু ATP উৎপন্ন হলো, 2 অণু খরচ হয়ে যাওয়ার কারণে আমরা বাকি থাকে 2 ATP, সেহেতু ওই 2 অণুটাকে আমরা এখানে ক্যালকুলেশনে আনছি না। 38 ATP কিভাবে হয়েছে বুঝাতে পেরেছি? স্টেপ 1 এ 8 ATP উৎপন্ন হয়, অর্থাৎ গ্লাইকোলাইসিসে 8 অণু ATP উৎপন্ন হয়, তারপরে অ্যাসিটাইল CoA তে 6 অণু ATP উৎপন্ন হয় এবং ক্রেবস চক্রে 24 ATP উৎপন্ন হয়, টোটাল 38 ATP। ঠিক আছে? তো তোমাদের বইয়ে একটা ছক আকারে আছে, ছকটা আশা করি তোমরা বুঝতে পারবে। এখন তোমাদেরকে এই এটিপির হিসাবটা বুঝিয়ে দিয়েছি। এখানে কার্বন ডাই অক্সাইডের হিসাবটাও জানো তোমরা, তাও আমি আরেকবার একটু বলে দিই যে গ্লাইকোলাইসিসে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, NADPH এগুলো এই পরিমাণ পেয়েছিলাম, ব্যয়িত হয়েছিল কি 2 অণু ATP। তো সব মিলিয়ে
এগুলো পেয়েছি। অ্যাসিটাইল কোয়ে পেয়েছি 2 অণু। খরচ হয়েছে কোনটা? 2 অণু। পাইরুভিক অ্যাসিড যেটা আমরা গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম, ওইটা আমরা এই অ্যাসিটাইল কোয়েতে ইউজ করি, সেটাকে ইউজ করে মূলত আমরা এই তিনটা জিনিস পেয়ে থাকি। তো ফাইনালি পাই কি? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু এটিপি। আর ক্রেবস চক্রে এই 2 অণু অ্যাসিটাইল কোয়েকে ইউজ করে আমরা উৎপাদক হিসেবে পাই এইগুলো। তো এগুলো হচ্ছে হিসাব। তো এই ছকটা তোমরা যদি আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো যদি বুঝে থাকো তাহলে এই ছকটা ইজিলি বুঝতে পারবা। তো এটা আমি আলাদা করে আর বুঝাচ্ছি না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ইটিএস এর কাজটা কি? ইটিএস এর তো তোমার মূলত যে NADH2 উৎপন্ন হলো, ধরো গ্লাইকোলাইসিসে দেখো NADH2 উৎপন্ন হলো, তারপরে অ্যাসিটাইল কোয়েতেও NADH2 উৎপন্ন হলো, ক্রেবস চক্রেও কি NADH2 FADH2 GTP উৎপন্ন হলো। এখানে কিন্তু এটিপি উৎপন্ন হচ্ছে না। তো এগুলোকে এটিপি তে পরিণত করার কাজই হচ্ছে কি ইটিএস এ। ইটিএস এ তোমার NADH2 গুলো কি এটিপি তে পরিণত হয়, FADH2 গুলোও এটিপি তে পরিণত হয়, জিটিপিটাও এটিপি তে পরিণত হয়। NADH2 হচ্ছে এক ধরনের কোএনজাইম। কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে তোমার এনজাইমের সাথে যুক্ত হয়ে যে কোনো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হলো আমাদের সবাত শ্বসনের যে স্টেপ গুলো। এখন আসি আমি অবাত শ্বসনের প্রক্রিয়াতে। অবাত শ্বসনের হচ্ছে মেইনলি 2টা স্টেপ। একটা হচ্ছে কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, যেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এটার নামও আমরা কি গ্লাইকোলাইসিসই বলবো। হ্যাঁ, গ্লাইকোলাইসিস, কারণ এখানে কি গ্লুকোজের ভাঙন ঘটে বা জারণ ঘটে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এক অণু মোট শক্তি 38 হয়েছে, এটা বুঝিনি। আচ্ছা, এটা না বুঝলে তুমি আবার একটু রেকর্ডেড ক্লাসটা দেখিও, ঠিক আছে? আবার বুঝালে আসলে তোমরা শেষ করতে পারবো না আমি চ্যাপ্টারটা, তোমরা আবারও একটু রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। আচ্ছা, সবাত শ্বসন প্রক্রিয়া কি হয়? এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা হচ্ছে কি আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে দেখেছিলাম। সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস স্টেপেও কিন্তু আমরা এটা দেখেছিলাম যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, পাইরুভিক। এই অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস আর সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস কিন্তু সেম। তো যে কোনো একটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এক্ষেত্রেও উৎপাদক হচ্ছে এই 3টা। কি এখানে 4 অণু জিটিপি কেন? 4 অণু জিটিপি হবে না, 4 অণু এটিপি হবে। হ্যাঁ, এখানে একটু ভুল ছিল, 4 অণু জিটিপি না, 4 অণু এটিপি। তো এটা হচ্ছে কি পুরোটাই সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের মতো। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু NADH2 উৎপন্ন হয়, আর 4 অণু এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে কি 2 অণু খরচ হয়ে যায়। ওই যে সবাত শ্বসনে 2 অণু খরচ হয়ে গিয়েছিল, এখানেও কি 2 অণু খরচ হয়ে যায়। এরপরে যেহেতু এটা বুঝিয়ে দিয়েছি, সবাত শ্বসনের ক্ষেত্রে এটা আর বুঝাচ্ছি না। আর স্টেপ 2 যেটা, সেটাতে কি হয়? পাইরুভিক অ্যাসিড যেটা উৎপন্ন হয়েছিল গ্লাইকোলাইসিসে, সেটার বিজারণ ঘটে। সেটার বিজারণ কিভাবে ঘটে? দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 2টা জিনিস পাই। একটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, অথবা যদি শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। এটা একটু মাথায় রাখবে যে হয় শুধু ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড। এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে তোমার NADH2 যেটা, NADH2 থেকে আমরা এই 3টা জিনিস পাই। ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর শক্তি পাই, প্রচুর পরিমাণ শক্তি পাই। এই শক্তিগুলো কিন্তু এই যে স্টেপটা ঘটতেছে সেই স্টেপের মধ্যে কিন্তু খরচ হয়ে যায়। হ্যাঁ, এই NADH2 যেটা আমরা গ্লাইকোলাইসিস স্টেপে পেয়েছিলাম, এই গ্লাইকোলাইসিস স্টেপে যে NADH2 টা পেয়েছিলাম, ওইটা ভেঙে ইলেকট্রন, প্রোটন আর শক্তি উৎপন্ন করে, যেটা কি পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন করতে খরচ হয়ে যায়।
যার ফলে এখানে মূলত কয় অণু এটিপি উৎপন্ন হয়? যদি আমরা একটা নিট উৎপাদন ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আনসারটা হবে 2 অণু এটিপি উৎপন্ন হয় আমাদের এই পুরো অবাধ শ্বসনের ক্ষেত্রে। কিভাবে? দেখো, গ্লাইকোলাইসিস স্টেপ যেটা, গ্লাইকোলাইসিস স্টেপে আমাদের 2 অণু 4 অণু এটিপি উৎপন্ন হলেও 2 অণু কিন্তু খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি থাকে হচ্ছে 2 অণু এটিপি। এই 2 অণু এটিপি যেটা আছে, আর আরেকটা উৎপন্ন হয় কি, 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে না, 2 অণু NADH2। এই 2 অণু NADH2টা স্টেপ 2 তে গিয়ে কিন্তু খরচ হয়ে যায়। হ্যাঁ, খরচ হয়ে যায় কিভাবে? এই যে পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে তোমার ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন করতেছে, তখন কি এই NADH2টা ভেঙে ইউজ হয়ে যায়। তো বাকি থাকে শুধুমাত্র এই 2 অণু এটিপি। তো তোমাদের যদি প্রশ্ন আসে অবাধ শ্বসনে কয় অণু এটিপি উৎপন্ন হয়, সেক্ষেত্রে আনসার হবে 2 এটিপি। এটা বুঝতে পারার কোনো সমস্যা আছে? হ্যাঁ, বইয়ে আচ্ছা না আপু, NADH2 উৎপন্ন হয় 2 অণু বা 4 অণু, মানে বুঝি নাই কিসের চিত্র? আচ্ছা, অবাধ শ্বসন কি বুঝতে পারছো সবাই? FADH2 ফুল মিনিং লিখে দেন। FADH2 ফুল মিনিং হচ্ছে, কোথায় লিখবো? এখানে লিখবো, তো আগে করে লিখি। আচ্ছা, এখানে লিখি। এখানে উপরে করে লিখতেছি, FADH2 ফুল মিনিং হচ্ছে ফ্ল্যাভিন ডাইনিউক্লিওটাইড, না ফ্ল্যাভিন অ্যাডেনিন, দাঁড়াও, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। এটা হচ্ছে FADH2 এর, মানে FAD এর ফুল ফর্ম। যখন FADH2 পড়বা, FADH2 মানে হচ্ছে এটা তোমার বিজারিত, বিজারিত অবস্থায় বিজারিত FAD, বিজারিত FAD হচ্ছে মূলত FADH2, ঠিক আছে? আচ্ছা, আমি তাইলে গেল অবাধ শ্বসন প্রক্রিয়াটা বুঝাতে পেরেছি আশা করি। এখন তাইলে আসি শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ। শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু প্রভাবক আছে, সেগুলো হচ্ছে বাহ্যিক হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তাপমাত্রা, তারপর অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড। এগুলো হচ্ছে উদ্ভিদের দেহের ভেতরে থাকে না বিধায় এগুলোকে বাহ্যিক প্রভাবক বলা হয়। সবাত শ্বসনে কিভাবে 6 অণু কার্বন ডাই অক্সাইড হয়? সবাত শ্বসনে দেখো, অ্যাসিটাইল কোয়েতে হয় উৎপন্ন হয় 2 অণু, অ্যাসিটাইল কোয়েতে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। টোটাল 4 যোগ 2 6 অণু। হ্যাঁ, যোগ বিয়োগও শিখাতে হবে এখন। আচ্ছা, তাপমাত্রা দেখো, তাপমাত্রা যেটা তোমার শ্বসন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন ধরনের এনজাইমের, হ্যাঁ, শ্বসনে কি বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন রয়েছে। কারণ কি তোমাদের এখানে অনেক সিম্পল ভাবে দেওয়া হলেও মাঝখানে অনেক ধরনের বিক্রিয়া কিন্তু ঘটে গেছে, যেগুলো স্কিপ করা হয়েছে। তো এখানে তোমাদের এনজাইম গুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এনজাইমের কার্যকারিতাটা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে। যখন তাপমাত্রা খুব কম বা বেশি হয়ে যায়, তখন কিন্তু এনজাইমের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য শ্বসনের জন্য কি তাপমাত্রাটা অনেক ইম্পর্টেন্ট। এটার অপটিমাম টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 20 এর কম বা 45 এর বেশি হলে কিন্তু এনজাইমের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়, যার কারণে কি শ্বসনের ক্ষেত্রে একটা ব্যাঘাতের সৃষ্টি করে এবং শ্বসনের হারটা কমে যায়। আচ্ছা, এরপর আসে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে কি আমাদের সবাত শ্বসনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট না? অবাধ শ্বসন একটু বাদ দাও, অবাধ শ্বসনে কিন্তু অক্সিজেন দরকার হয় না, বাট সবাত শ্বসনে কিন্তু অক্সিজেন অনেক ইম্পর্টেন্ট। অক্সিজেনের মাধ্যমে কিন্তু এই গ্লুকোজটা জারিত হয়। তো অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে, শ্বসনের হারটাও তত বেশি হবে না?
স্বাভাবিকভাবে অক্সিজেন যত বেশি শ্বসনের হারও তত বেশি হবে। অক্সিজেনের পরিমাণ কমে গেলে শ্বসনের হার কমে যাবে। আচ্ছা, এরপর আসি পানি। পানির পরিমাণটা কি পরিমাণ হতে হবে? পরিমিত পরিমাণ হতে হবে। বেশি বা কম, যদি অতিরিক্ত বেশি পানি হয়ে যায় তখন কি হয়? তখন তোমার কোষে যে এনজাইমগুলো আছে ওগুলোর কনসেন্ট্রেশনটা কি অনেক কমে যায় না? তো ঘনমাত্রাটা কমে যাওয়ার ফলে কি এটার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। তো এজন্য অতিরিক্ত পানি থাকাও কিন্তু উচিত না। আবার যদি অনেক বেশি কম পরিমাণ পানি হয় সেক্ষেত্রেও কিন্তু এটা এনজাইমের উপর প্রভাব ফেলে। তো একটা পরিমিত পরিমাণের পানি থাকতে হবে। আর এছাড়াও কি আলোর, যদিও সালোক সংশ্লেষণে কি শ্বসনে আলোর প্রয়োজন হয় না, এটা কি সালোক সংশ্লেষণের প্রয়োজন হয়, বাট এই আলোটা কিন্তু পত্ররন্ধ্র বন্ধ বা খোলার কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আলোর প্রভাবে কিন্তু পাতার পত্ররন্ধ্রটা খোলে, যার ফলে কি গ্যাসীয় আদান প্রদানটা সহজ হয়। এজন্য আলোটাও কিন্তু ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণের জন্য। এরপর আসি কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়, কার্বন ডাইঅক্সাইড যখন বেশি হয় তখন কি শ্বসনের পরিমাণটা কমে যায়। কিভাবে কমে যায়? CO2 বেশি হলে শ্বসন কমে যায়। কেন? কারণ তোমার যখন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাবে তখন পত্ররন্ধ্রটা কি বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে কি গ্যাসীয় আদান প্রদানে কি ব্যাঘাত সৃষ্টি হয় না? তো শ্বসনে মূলত আমাদের গ্যাসীয় আদান প্রদানটাই ঘটে। যদি গ্যাসীয় আদান প্রদানে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে কি শ্বসনেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বুঝাতে পেরেছি? তো এই 5টা হচ্ছে আমাদের বাহ্যিক প্রভাবক। এরপর আসে কি অভ্যন্তরীণ প্রভাবক। কোনগুলো? অভ্যন্তরীণ হচ্ছে উদ্ভিদের দেহের ভেতরেই থাকে। হ্যাঁ, যেমন খাদ্যদ্রব্য। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করে, সেটা কি উদ্ভিদের ভেতরে থাকতেছে না? তো এই গ্লুকোজ কি শ্বসনে গ্লুকোজ ভেঙে শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এই খাদ্যের পরিমাণটাও কিন্তু শ্বসনের একটা অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। এরপর আসে উৎসেচক বা এনজাইম। এনজাইমের ঘাটতি হলে কি শ্বসনের হার কমে যাবে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে। যদি তোমার কোষে এনজাইমের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কি শ্বসনের বিক্রিয়াগুলো ঠিকমতো হতে পারবে না, তো সেক্ষেত্রে শ্বসনের হারটাও কমে যাবে। এরপর আসি কোষের বয়সে। কোষের বয়স, তোমার যেসব কোষের বয়স অনেক কম সেসব কোষ কিন্তু নতুন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ কি কম বয়স মানে কি নতুন সৃষ্টি হয়েছে না, তো ওখানে কি প্রোটোপ্লাজমের পরিমাণও কিন্তু বয়স্ক কোষগুলোর চেয়ে বেশি হয়। কোন একটা কোষের বয়স যখন বাড়তে থাকে ওখানে প্রোটোপ্লাজমের পরিমাণ কমতে থাকে না, একসময় কমে কি মৃত কোষে পরিণত হয়। যেটা আমি অধ্যায় 2 এ পড়িয়েছিলাম যে কোষে অনেক সময় কি প্রোটোপ্লাজমের পরিমাণ কমতে কমতে একটা পর্যায়ে কি হয়, কোষটা মৃত কোষে পরিণত হয়। অর্থাৎ কোষের বয়স বাড়ার সাথে সাথে প্রোটোপ্লাজমের পরিমাণ কমে যায়। তাহলে যেখানে প্রোটোপ্লাজমের পরিমাণ বেশি থাকবে সেখানেই তো অবশ্যই কি শ্বসনটা বেশি ঘটবে, তাই না? কারণ সেখানে এনজাইমের পরিমাণও বেশি। তো আমরা বলতে পারি যে অল্প বয়সী কোষে শ্বসনের হার বয়স্ক কোষের তুলনায় বেশি হয়। অল্প বয়সীতে বেশি হয়, বয়স্ক কোষে কম হয়। বুঝাতে পেরেছি কেন কম বেশি হয়? কারণ অল্প বয়সী কোষে প্রোটোপ্লাজম বেশি, বয়স্ক কোষে প্রোটোপ্লাজম কম। আচ্ছা, এরপর আসি অজৈব লবণ। অজৈব লবণ বলতে হচ্ছে বিভিন্ন রকম খনিজ লবণের কথা বলা হয়েছে যেগুলো উদ্ভিদের দেহের ভেতরে থাকে। তো এগুলো বিভিন্নভাবে শ্বসন প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এরপর আসি কোষ মধ্যস্থ পানি। কোষের ভেতরে কি বিভিন্ন রকম পানি রয়েছে, ওই পানিগুলো কি করে তোমাদের শ্বসনিক বস্তু আছে সেগুলোকে দ্রবীভূত করতে সাহায্য করে এবং এনজাইমের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। তো কোষের মধ্যস্থ পানিটা কিন্তু ইম্পর্টেন্ট। কোষের মধ্যে পানিগুলো থাকাটা কি শ্বসনের হারকে বাড়িয়ে দেয়। তো এই গেল আমাদের শ্বসনের প্রভাবক। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি শ্বসনের গুরুত্ব। এখানে 3 ধরনের গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে জীবদেহে, আরেকটা হচ্ছে শিল্পক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে পরিবেশে। তো জীবদেহে দেখো, জীবদেহে কি শ্বসনের ফলে আমরা শক্তি পাই। তো অবভিয়াসলি কি শক্তি উৎপাদনে শ্বসনের গুরুত্ব রয়েছে। এছাড়াও উদ্ভিদ বিভিন্ন রকমের খনিজ লবণ শোষণ করে, যেটা শক্তিটা কি শ্বসন থেকে পেয়ে থাকে। এজন্য খনিজ লবণ শোষণেও কিন্তু শ্বসনের গুরুত্ব রয়েছে।
এরপর কি খাদ্য তৈরি, খাদ্য তৈরিতে কিভাবে ভূমিকা রাখে? এই যে শ্বসনের ফলে উপজাত হিসেবে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না? শ্বসনের ফলে উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু সালোক সংশ্লেষণের একটা কি বিক্রিয়ক। এই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে সালোক সংশ্লেষণটা সংঘটিত হয়। তো আলটিমেটলি আমি বলতে পারি কি শ্বসনের একটা পরোক্ষ ভাবে খাদ্য তৈরিতে ভূমিকা রাখে। এছাড়াও কি কোষ বিভাজন বা দেহের বৃদ্ধিতে শ্বসনের গুরুত্ব রয়েছে। কিভাবে? কোষ বিভাজন হচ্ছে একটা বিপাক প্রক্রিয়া, এটার ঘটাতে কিন্তু একটা শক্তির প্রয়োজন। হ্যাঁ, কোষ বিভাজন তো এমনি এমনি হবে না, এটার ঘটানোর জন্য একটা শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তিটা মূলত উদ্ভিদ বা প্রাণী বা জীব যদি বলতে চাই, জীব পেয়ে থাকে কোথা থেকে? শ্বসনের মাধ্যমে। শ্বসনের মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাই কি মূলত কোষ বিভাজনে ইউজ করা হয়। এছাড়াও কি বিভিন্ন ধরনের যৌগ সৃষ্টি, যেমন কি জৈব অ্যাসিড হতে পারে, যেগুলো দেহের জন্য অনেক ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয়, সেগুলো কি সৃষ্টিতে কি শ্বসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই গেল জীবদেহের গুরুত্ব। এরপর আসি শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত আমরা অবাধ শ্বসনের মাধ্যমে পেয়ে থাকি। হ্যাঁ, অবাধ শ্বসনের মাধ্যমে এই শিল্পক্ষেত্রের পয়েন্টগুলো পেয়ে থাকি। এই যে ইথাইল অ্যালকোহলকে আমরা ডিরেক্টলি অবাধ শ্বসনের মধ্যে পাই। এছাড়া কি দই, পনির ইত্যাদি তৈরিতে এগুলোতে বিভিন্ন রকমের ফার্মেন্টেশনের প্রয়োজন হয়, যেগুলো ল্যাকটিক অ্যাসিডকে ফার্মেন্টেশনের মাধ্যমে এই দই, পনির ইত্যাদি দুগ্ধজাত প্রোডাক্ট গুলো তৈরি করা হয়। এছাড়াও কি রুটি তৈরিতে বা বেকারি শিল্পে। রুটি তৈরিতে কিভাবে অবাধ শ্বসন ইম্পর্টেন্ট? এই যে অবাধ শ্বসনে আমরা পড়েছিলাম, অবাধ শ্বসনে গ্লুকোজ থেকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না? এই কার্বন ডাইঅক্সাইডটা যখন তুমি যখন এগুলোকে ইস্টকে রুটিতে ইউজ করবা, তখন ইস্টটা কি করবে? অবাধ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করবে। তো কার্বন ডাইঅক্সাইড যখন বের করে দিবে তখন কি সেটা রুটিকে ফুলতে সাহায্য করবে। এছাড়া ঔষধ শিল্পে এই অবাধ শ্বসনকে ইউজ করা হয় বিভিন্নভাবে। তাছাড়াও পরিবেশেও কিন্তু শ্বসনের একটা গুরুত্ব রয়েছে। সেটা কি? এই যে আমাদের পরিবেশে অক্সিজেনের একটা অপটিমাম পরিমাণ রয়েছে, যেটা কি 20.95%, আর কার্বন ডাইঅক্সাইডের বায়ুতে পরিমাণ হচ্ছে 0.03%। এই যে অ্যামাউন্টটা, এটাকে ভারসাম্য অবস্থায় রাখে কি এই শ্বসনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? এই যে বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড সেগুলো ত্যাগ করে, আবার কি অক্সিজেনটা গ্রহণ করে, এভাবে কি একটা পরিবেশে ভারসাম্য সৃষ্টি করে। তো এই গেল আমাদের শ্বসনের গুরুত্ব। তো আজকে তোমাদের ক্লাসটা আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। প্রশ্নটা হচ্ছে, ক্রেবস চক্রে মোট উৎপন্ন হয় 6 অণু NADH2, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু জিটিপি। নিচের কোনটি সঠিক? দেখি কে এটা আনসার দিতে পারে। আচ্ছা, বেশিরভাগই উত্তর দিচ্ছে হচ্ছে এ, আবার কয়েকজন বলতেছো যে ডি। সঠিক উত্তর হচ্ছে এও না, ডিও না, সঠিক উত্তর হচ্ছে বি, 1 ও 3। অর্থাৎ কেউই সঠিক উত্তর দিতে পারো নাই, কেউ বি বলো নাই। কেমনে বি বলতে পারো নাই? ওই যে আমি ভাবছি মানে সবাই ভাবছো কতে সবসময় 1 ও 2 থাকে, এই জন্য সবাই 1 ও 2 ভাবছে, এরকম হতে পারে। তো আনসার হচ্ছে 1 ও 2, যেটা হচ্ছে অপশন বি। কারণ কি? ক্রেবস চক্রে 6 অণু NADH2 উৎপন্ন হয়, রাইট। 4 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, রাইট, কিন্তু 2 অণু জিটিপি উৎপন্ন হয়। এখানে 1 অণু দেওয়া আছে, যে জন্য কি এটা হবে না। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 1 ও 2। তো অনেকে মনে করে যে অপশন এ তে 1 ও 2 থাকে সবসময়, তো ওভাবে অনেকে ভুল করে ফেলে। বি কিভাবে? আচ্ছা, বি কিভাবে বুঝো নাই? কারণ ক্রেবস চক্রে কি 2 অণু জিটিপি উৎপন্ন হয়, 1 অণু না। মোট বলছে এখানে, দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে মোট উৎপন্ন হয় 6 অণু NADH2, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু জিটিপি। এখানে দেওয়া আছে 1 অণু,
তো অবশ্যই 3 হবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আচ্ছা তোমাদের বইয়ে কিন্তু আরো দুটা টপিক আছে, যে সালোক সংশ্লেষণে আলোর অপরিহার্যতার পরীক্ষা আর শ্বসনে তাপ নির্গমন পরীক্ষা। এগুলো আমি তোমাদেরকে পড়াবো না, বাট এগুলো তোমরা এমসিকিউর জন্য একটু পড়ে রাখবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এগুলো একটু এমসিকিউর জন্য পড়ে রাখবে, এখানে বোঝানোর কিছু নাই, তোমরা একটু পড়ে নিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা এইটুকুই রাখি। এর মাধ্যমে আমাদের অধ্যায় 4 যেটা জীবনী শক্তি সেটা শেষ হলো। নেক্সট ক্লাস হবে তোমাদের অধ্যায় 11 যেটা, সেটা দিয়ে শুরু হবে নেক্সট ক্লাস। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ক্লাসটা এখানেই শেষ। হ্যালো, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন অধ্যায়ে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত পরবর্তী ক্লাসের করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।